কোন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে। বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা আপনাদের জন্যই আমরা শুধুমাত্র সাজিয়েছি, চ্যানেল ভিশনের দর্শকদের জন্যই। আমরা প্রত্যেককেই জানি, কম বেশি অল্প বিস্তর প্রত্যেকেই জানি হয়তো, যে তন্ত্র সাধনা হচ্ছে এমন একটি সাধনা যে সাধনার মধ্যে দিয়ে, অত্যন্ত প্রাচীন সাধনা তো, যা আপনার মন এবং শরীরকে একদম আধ্যাত্মিকভাবে চেতন করে। কিন্তু এই চেতনা কিংবা এই বোধ আমাদের প্রত্যেকের মধ্যে কি জাগ্রত হয়, কিংবা আমরা জাগ্রত করতে পারি? তার উত্তর আমরা যে মানুষটির কাছ থেকে নেব আজকের অনুষ্ঠানে, আমরা সেই মানুষটিকেই স্বাগত জানিয়ে নেব। তিনি হচ্ছেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। আজকের অনুষ্ঠানে অনেক স্বাগত দাদা আপনাকে। নমস্কার। দাদা, আমরা প্রত্যেকেই জানি যে কৌশিক অমাবস্যার কি মাহাত্ম্য রয়েছে। আমরা যে কটা অনুষ্ঠান আপনার সঙ্গে করেছি, প্রত্যেকটা অনুষ্ঠান থেকে আপনি বলেছেন কৌশিক অমাবস্যা আমাদের জীবনে একটা খুব বড় জায়গা, বড় আকার ধারণ করে। যে কোনো কর্মক্রিয়া এর মধ্যে করলে আমাদের মধ্যে যে কোনো রকম ভাবে যে পজিটিভিটি গুলো আছে সেগুলো জাগ্রত হয়। আমি প্রথমে একটু জিজ্ঞেস করব, এই কৌশিকী অমাবস্যা, এই যে কৌশিকী কথাটা কোথা থেকে এসেছে? দেখো, যতগুলো অমাবস্যা আছে বেসিক্যালি আমাদের তন্ত্রশাস্ত্র মতে স্পেশালি বলা হয়ে থাকে যে কৌশিকী অর্থাৎ শুম্ভ নিশুম্ভ বদের একটা কাহিনী কিন্তু এক্ষেত্রে চলে আসে। বাট বেসিক আমরা ওই কাহিনী এক্সপ্লেনেশনে যাব না। আমি দিন মাহাত্ম্যটাকে উল্লেখ করব। আমাদের শাস্ত্র মতে যতগুলো অমাবস্যা আছে তার মধ্যে কৌশিক অমাবস্যাটাকে তারাতন্ত্র মতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। না, তারাতন্ত্রের মধ্যে থেকে আমরা যখন এক্সপ্লেনেশনে যাব, তিনটে রূপের অবস্থান দেখে থাকি: এক জটাতারা, নীলতারা, উগ্রতারা। এবং এই ডেটে বেসিক আমরা তন্ত্রশাস্ত্র মতে প্রত্যেকেই জানি যে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছে। তো এই কৌশিক অমাবস্যা অন্যান্য অমাবস্যাগুলো থেকে একটু আলাদা, কেননা এক্ষেত্রে শক্তির জাগরণটা সব থেকে বেশি থাকে। এবং প্রচলিত প্রবাদ আছে স্বর্গ মর্ত পাতাল এর যে কানেক্টিভিটির দরজা, এই দরজাটা ফিউ সেকেন্ডসের জন্য খুলে যায়। এবং এই কৌশিক অমাবস্যা নিয়ে তারাতন্ত্র নিয়ে আলোচনা করতে গিয়ে একই সাথে আমি কিন্তু টানবো মা কামাখ্যা, এবং একই সাথে কিন্তু শাস্ত্রমতে এসে যাবে ত্রিপুরা সুন্দরী। কেন ত্রিপুরা সুন্দরী টানলাম? এই যে স্বর্গমত্ত পাতাল উল্লেখ করলাম, এই তিনটে রিপ্রেজেন্ট করে থাকে তিনটে গুণের অধিকারী ত্রিপুরেশ্বরী, এবং যাকে আমরা বলে থাকি ষোড়শী দেবী। তো কৌশিকের সাথে 10 মহাবিদ্যা কানেক্টেড, কৌশিকী অমাবস্যার সাথে আমাদের 64 যোগিনী কানেক্টেড, কৌশিকী অমাবস্যার সাথে আমাদের কিন্তু আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ এই দুর্গা শক্তি কিংবা দুর্গাতন্ত্রের জাগরণও কিন্তু কানেক্টেড। প্রত্যেকটা প্যারালাল কানেক্টেড, অর্থাৎ আমরা যে তন্ত্রের শুভ তিথিতে প্রবেশ করছি, এই শুভ তিথি শুরু হয়েছে কিন্তু জগন্নাথ দেবের হাত ধরে, অর্থাৎ রথযাত্রাতে। তার পরবর্তীকালে আমরা পেয়ে গেলাম একই সাথে আমাদের অম্বুবাচী ক্রস করে গেছে, এখন আমরা আসছি কৌশিক অমাবস্যা। এই কৌশিক অমাবস্যার ডেটগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এবং কৌশিকী সম্পর্কে উল্লেখ করতে গিয়ে আমি উল্লেখ করলাম যে কৌশিকীতে এই শুম্ভ নিশুম্ভর সাথে আমাদের একই সাথে স্বর্গমত্ত পাতালের কানেক্টিভিটি রয়েছে। তো এই ডেটগুলো ধরে ক্রিয়াকলাপ করলে কিংবা সাধনা করলে কিংবা নর্মাল সাধারণ মানুষও যদি পঞ্চপ্রচারে পুজো আর্চা প্রদান করেন ঈশ্বরের উদ্দেশ্যে, সেটা কিন্তু খুব ফাস্ট, অর্থাৎ মনোবাঞ্ছা খুব ফাস্ট ফুলফিল হয়। যে কারণের জন্য দেখবে জ্যোতিষীরা সবসময় কৌশিক অমাবস্যাটাকে গুরুত্ব দিচ্ছে। যতগুলো অমাবস্যা রয়েছে তার মধ্যে কৌশিক অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, মহালয়ার অমাবস্যা, পৌষকালী অমাবস্যা, বিশেষ কিছু ফলো হয়নি, বিশেষ কিছু তিথি নক্ষত্র বেসিকে ফলো হয়নি অমাবস্যা, এই অমাবস্যাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এবং আমি মূলত 2006-এ প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দির, প্রত্যেকেই জানেন। এবার প্রত্যেকটা অমাবস্যাকে আমরা গুরুত্ব দিই, তার মধ্যে কৌশিক অমাবস্যা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। মানে আমি যতগুলো ক্রিয়াকলাপ যাদের ক্ষেত্রে দেখেছি কিংবা যাদের ক্ষেত্রে করেছি, কৌশিক অমাবস্যায় যেগুলো কাজ হচ্ছে না, হয়তো এমন কিছু কেস আছে যেগুলোকে আপনি দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় রয়েছে, মানে আপনি বিভিন্ন রকম ভাবে যজ্ঞ আহুতি করছেন কিংবা বিভিন্ন রকম ভাবে স্টোন দিচ্ছেন কিংবা যন্ত্র দিচ্ছেন, মন্ত্রপাঠ করছেন, কোনো কিছুতে সেই ক্রিয়া লাগছে না, তখন কিন্তু কৌশিকী অমাবস্যা আপনার সেই ক্রিয়াটিকে সাকসেস করবে। দাদা, এক্ষুনি আপনার কথায় উঠে এলো সাধক বামাখ্যাপার কথা।
তো আমরা তো প্রত্যেকেই জানি উনি সাধক মানুষ, উনি সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে আমরা তো সাধারণ মানুষ, আমাদের মধ্যে কামনা, বাসনা, লালসা সবকিছুই রয়েছে। তো তাহলে আমরা তন্ত্র কিংবা তন্ত্র মতকে আমরা কেন বিশ্বাস করব? দেখো, উপাচারে আসতে লাগে। উপাচার অর্থাৎ কল শক্তি জাগ্রত, কলিকালে শক্তির জাগরণ সব থেকে বেশি। প্রবলেমস প্রত্যেকটা মানুষের আছে। প্রবলেমস থেকে রিলিফের জন্য বিভিন্ন পদ্ধতিগুলো অবলম্বন করা হয়। কেউ আছেন স্টোন ইউজ করছেন, কেউ আছেন শেকড় বাকড় ইউজ করছেন, কেউ আছেন মন্ত্র পাঠ করছেন। প্রত্যেকটা প্রসেস ঠিক। জেনে রাখো, আমাদের লাইফে যতগুলো রিলিফ হয় অর্থাৎ প্রবলেমস থেকে বেরিয়ে আসার যতগুলো রাস্তা হয় তার মধ্যে বলা হয়ে থাকে নবম আকার থাকে মূলত। এবং এটাকে প্রকারান্তরে ভাগ করা হয়ে থাকে একাদশ আকারে। মানে তন্ত্র, মন্ত্র, যন্ত্র, আয়ুর্বেদিক পদ্ধতি, চ্যান্টিং, পূজা পাঠ, চক্র জাগরণ। চক্র জাগরণ নিয়ে আমি পরবর্তীকালে আরো ডিটেলস উল্লেখ করবো, কারণ শরীরে যত রকম ভাবে আপনারা যা যা ক্রিয়াকলাপ করছেন সবই কিন্তু বেসিক চক্রের উপরে। এই মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, আগ্রা চক্র, এই যে চক্রের অবস্থান, যত রকম আপনি মন্ত্রপাঠ করছেন, আজকে আপনি স্টোন ইউজ করছেন, আজকে আপনি একটা গাছের শেকড় ইউজ করছেন, আজকে আপনি পুজো আর্চা যা করছেন, এগুলো কিন্তু ডাইরেক্টলি চক্রতে গিয়ে হিট করে। দেন প্রবলেমসটা রিলিফড হয়। প্রবলেমস রিলিফড হওয়ার জন্য চক্র কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। যদি এটাকে আমি একটু স্টোনের আলোচনায় যাই, তাহলে স্টোনের যে কালার কম্বিনেশনস, এই কালার কম্বিনেশনস গুলো কিন্তু ডাইরেক্টলি আমাদের চক্রের উপরে হিট করে। দেন প্রবলেমস রিলিফ হয়। একটা মানুষের ক্ষেত্রে স্টোন ধারণ করে, তার ক্ষেত্রে প্রবলেমস গুলো আস্তে আস্তে শর্ট আউট হয়। তো ঠিক সেম ওয়েতে কৌশিক অমাবস্যা এমন একটা যোগ যে এই যোগে শক্তির জাগরণ এত বেশি ঘটে থাকে যে এই শক্তির জাগরণে আপনার প্রবলেমস গুলো থেকে বেরিয়ে আসার জন্য রাস্তা কিংবা ওয়ে আউট আপনি পেয়ে যাবেন। আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কৌশিক অমাবস্যা ইয়ার প্রশিব তারা মন্দিরে যজ্ঞ আহুতি করি। এবার যজ্ঞ আহুতির মধ্যে প্রসেসটা কি? যজ্ঞে আপনি আহুতি প্রদান করছেন, আহুতি প্রদানের একটা 4টে স্টেপ থাকে। স্টেপস কি? স্টেপস হচ্ছে আপনার নামগত হয়ে সংকল্প। এই সংকল্প সম্পর্কে আগের দিন আমি বলে গেছিলাম যে প্রত্যেকটা মানুষ যারা বাড়িতে পুজো পাঠ করছেন তারাও যদি সংকল্পটাকে করে নেন। সংকল্প মানে কি? আপনি হাতের মধ্যে একটু জল নিলেন, একটু আতপ চাল নিলেন, একটু দুব্বা নিলেন। আপনি কি উদ্দেশ্যে পুজো পাঠটা করছেন? সেক্ষেত্রে কিন্তু ঘরোয়া সংকল্পের ক্ষেত্রে তিথি নক্ষত্রটা নট ম্যান্ডেটরি, খুব বিশেষ গুরুত্ব পায় না। আপনি যে উপাচারে পূজাটা করছেন, আপনি কি মনস্কামনা পূজাটা করছেন, সেটা ঈশ্বরের উদ্দেশ্যে প্রে করে তারপরে আপনি ডেলি আপনার নিজের পুজোটাকে কন্টিনিউস করুন। এই সিস্টেমটা মেনটেন করা, অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে যেটা আমি বলবো পার্টিকুলার এই শক্তির জাগরণটা যেহেতু বেশি ঘটে থাকে, আপনি নিজে ব্যক্তিগতভাবে মনসাপচারে পুজো করে কিংবা আপনার নিয়ারেস্ট যে কোনো শক্তি দেবীর মন্দিরে পুজো দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু কৌশিক অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই যোগটা ধরে ক্রিয়াকলাপ করলে গ্রহ নক্ষত্র, অ্যাকচুয়ালি গ্রহ নক্ষত্র আরাধ্য কার আন্ডারে? গ্রহ নক্ষত্র তো বেসিক আমাদের মহাদেবের আন্ডারে। যদি আমরা নবগ্রহ নিয়ে আলোচনা করি, নবগ্রহের আরাধ্য দেবতা মহাদেব। এবার মহাদেবের সাথে এসে গেল কানেকশনে 10 মহাবিদ্যা। 10 মহাবিদ্যার মধ্যে এসে গেল ফার্স্ট কানেকশনে মা কালী, সেকেন্ড মা তারা। তাহলে কালী, তারা, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ষোড়শী, মা বগলা, মা ছিন্নমস্তা। উম, এই এই প্রত্যেকটা বিচার আলাদা আলাদা করে এক্সপ্লেনেশন করব এবং এই প্রত্যেকটা বিচারের এক্সপ্লেনেশনে কিন্তু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। সো কৌশিক অমাবস্যা যদি আপনি নামগত সহকারে বাড়িতে পুজো দেন, এবং আমি আমাদের প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন উপাচারগুলো বলে দেবো যেগুলো প্রয়োগ করে আপনারা ঘরোয়া ক্ষেত্রে অনেক রিলিফ বুঝতে পারবেন। দাদা আর একটু জিজ্ঞেস করব, এই যে তন্ত্র শক্তি বা তন্ত্র সাধনা, এটা সাধারণ মানুষ যদি করতে চায় তাহলে এর মূল নীতিগুলো কি কি হবে? বেসিক হচ্ছে তন্ত্র আসছে আমাদের শিব এবং পার্বতীর কথোপকথন। তাহলে তন্ত্র সাধনার মূল নীতি হচ্ছে শিব পার্বতীর কথোপকথন কিংবা শিব উপাচার। দেন এইটা সাধনার পদ্ধতিতে যেতে গেলে পদ্ধতি অনেক গুরুগম্ভীর পদ্ধতি, এবং আজকের ডেটে তন্ত্র সাধনা একটা বই পড়ে কিংবা কোনো মন্ত্রপাঠ দুম করে করলেন কোনো সাকসেস হবে না। কারণ মন্ত্র সাধনা কিংবা তন্ত্র সাধনা করতে গেলে জেনে রাখুন মেজরিটি% মন্ত্র হচ্ছে ক্লিক করা। ক্লিক করা, এখন মানুষের প্রশ্ন আসতে পারে কি ক্লিক করা? মহাদেব যখন মন্ত্রগুলো সম্পর্কে বিভিন্ন এক্সপ্লেনেশন করছেন, এই মন্ত্রগুলোকে আবদ্ধ করে রেখেছেন। সব মন্ত্র সবার জন্য নয়, এবং জেনে রাখুন কলতে ষটকর্ম বলা হয়ে থাকে। ষটকর্ম মানে কি? মারণ, উচ্চাটন, স্তম্ভন, মোহন, বশীকরণ, বিদ্বেষণ। এই যে ষটকর্ম, এই ষটকর্মের মধ্যে মেজরিটি% কর্ম কিন্তু বিলুপ্ত করা, অর্থাৎ এগুলো ক্লিক করা, বদ্ধ করা। দেন বহু মানুষ আছেন দেখবেন আমাদের সমাজে, আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি, যারা মন্ত্রপাঠ করছেন, এই পাঠ করছেন, ওই পাঠ করছেন, পুজো আর্চার মধ্যে বেশি রয়েছে, তারপরেও তাদের ক্ষেত্রে সাকসেসের পরিমাণ ভেরি লো। রিজন এটাই যে যখন মন্ত্র আপনি নিচ্ছেন, এখন আপনাকে যিনি মন্ত্র দিচ্ছেন, মন্ত্রের মৃত্যু নেই, মন্ত্র যুগ যুগান্ত ধরে চলে আসছে। তো যখন আপনি মন্ত্রটা কানে পাচ্ছেন তখন কিন্তু আপনি মন্ত্রটা প্রপার ওয়েতে একটা সিস্টেমেটিক্যালি সেটিকে চ্যান্টিং করার কিংবা জব করার অধিকারী হলেন। কিন্তু সেটা কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে দেখে আপনি মন্ত্রটিকে জব করছেন, এর কোনো বেসিক জিস্ট নেই।
জিস্টটা তখনই হবে যখন মন্ত্রটি প্রদত্ত হবে। দেন সাধনা করতে গেলে ফার্স্ট পয়েন্টস হচ্ছে আপনাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট, আপনার গ্রহ নক্ষত্রের কানেক্টিভিটি আছে কিনা। যদি গ্রহ নক্ষত্রের কানেক্টিভিটি না থাকে আপনি কোনোদিনও এই কেসে সাকসেস পাবেন না। আর অ্যাজ এ জেনারেল পাবলিক আপনারা যেই মন্ত্র জপ করছেন কিংবা যেই পুজো পাঠটা করছেন, নিজের গৃহ দেবতার যে পুজো পাঠ করছেন সেটাকে যদি প্রপার ওয়েতে করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রবলেম শর্ট আউট হবে। হ্যাঁ, এবার এক্ষেত্রে এসে গেল জ্যোতিষশাস্ত্র। তখন আপনাকে দেখতে হবে গ্রহ নক্ষত্র। গ্রহ নক্ষত্রের মধ্যে আপনার কালসর্প দোষ, গ্রহণ দোষ, বীজ যোগ, সাড়ে পাঠবের বিভিন্ন ধরনের দোষ রয়েছে। এগুলো যদি থাকে তখন তার কিছু প্রতিকার প্রতিবিধান আপনাকে করতে হবে এবং এটা টোটালি সায়েন্টিফিক ওয়েতে করতে হবে। এমন কোনো ব্যাপার নেই যে আমি আপনাকে একটা কবচ দিলাম আপনার রাতারাতি ডেভেলপমেন্ট হবে। কেননা ফার্স্ট অফ অল কবচ আমি খুব একটা বিলিভ করি না। যদি আমরা শাস্ত্র মতে কর্ণের কবচ কুণ্ডল পেয়ে থাকি, বাট এখন কলৌ শক্তি জাগ্রত। এখন আপনি সেই কোয়ালিটির কবচ পাবেন না যেই কোয়ালিটির একটা কবচ বানাতে গেলে তার মধ্যে যা যা জিনিসপত্র দিতে হয় সেই সমস্ত জিনিস বর্তমান দিনে বিলুপ্ত। সো আপনি একটা কবচ পড়লেন, ভোজপত্রের মধ্যে মন্ত্র লিখে সেটা একটা রূপোর মাদুরিতে পড়লেন কি সোনার মাদুরিতে পড়লেন, আপনি পড়ে থাকবেন। ওই পড়ে থাকবেন মানে আপনার মনের শান্তি। ওটার সাথে বেসিক কার্যকারিতা কিছু নেই। কার্যকারিতা যন্ত্রের মধ্যে কিছুটা আছে। কেন আছে? কারণ যে কোনো দেবদেবতার পুজোতে যন্ত্র পুজোটা সবার আগে হয়ে থাকে। দেন যদি আপনি যন্ত্রের কিছু উপাচার গৃহে স্থাপন করেন সেটা আপনার ক্ষেত্রে ডেফিনেটলি ফলপ্রদ। এবং আমরা যদি একটু পুরাণ ঘাঁটি সেক্ষেত্রেও দেখতে পাবো দুর্গাপুজো থেকে শুরু করে আদ্যাশক্তি মহামায়া যত রকমের পুজো আচ্চা রয়েছে, বেসিক কিন্তু ভোগ বলুন এবং পুজো আচ্চা বলুন সবকিছু যন্ত্রের উপরেই নিবেদন করা হয়ে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হয়ে থাকে আমাদের শাস্ত্র মতে যে ঈশ্বর সাকার এবং ঈশ্বরের বিভিন্ন রকমের রূপ রয়েছে। এই রূপগুলো এক একজন শিল্পী তার চোখে যেরকম ভাবে দেখেছে সেরকম ভাবেই কিন্তু এক্সপ্লেনেশন করেছে। জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র শক্তি দুটোর মধ্যেই কিন্তু খুবই পাওয়ারফুল সম্বন্ধ রয়েছে। আমরা প্রত্যেকেই জানি এটা একে অপরের পরিপূরক। আমরা কিন্তু একটাকে ছেড়ে অন্যটাকে কখনোই অবিশ্বাস্যভাবে দেখতে পারি না কিংবা অস্বীকারও করতে পারি না। আমরা যেমন সবকিছু অনুভব করতে পারি তেমনি আমার মনে হয় মন্ত্রের মধ্যেও সেই শক্তি বা পাওয়ার রয়েছে যা আপনার জীবনকে একটু পরিবর্তন করতে পারে। আর সত্যি সত্যি যদি আপনি চান আপনার জীবনকেও একটু পরিবর্তন করতে, তাহলে কিন্তু অবশ্যই সামনে যে কৌশিক অমাবস্যা আসছে, এই কৌশিক অমাবস্যাকে কিন্তু আপনি আপনার জীবনে কিংবা আপনার প্রিয়জনের জীবনে খুব ভালোভাবেই প্রয়োগ করতে পারেন শুধুমাত্র অভিষেক দার সঙ্গে আলোচনা করে। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে আমরা ভীষণ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটাই। প্রত্যেকটা মানুষই কিন্তু সবসময় সময়ও পাই না যে মহাদেবের স্থানে যাব কিংবা নিজেদের আরাধ্য দেবতার স্থানে গিয়ে তাদেরকে পূজা অর্চনা করার। কিন্তু কৌশিক অমাবস্যাকে আমরা কোনো মতেই কিন্তু অস্বীকার করতে পারি না। আমি নিশ্চয়ই দাদার সঙ্গে একমত হবেন যে মন্ত্র কিংবা চ্যান্টিং করার মধ্যে দিয়েও কিন্তু একটা পাওয়ার মানুষের মধ্যে জাগ্রত হয়। 100%, কারণ মন্ত্রের শক্তি বিরাট। সব থেকে বেশি শক্তি বেসিক মন্ত্রের মধ্যেই ভাইব্রেশনস মন্ত্রের মধ্যে থাকে। কিন্তু এখন ইস্যুসটা হচ্ছে এটা খুব একটা ভার্স সাবজেক্ট। মানে এইটা নিয়ে মন্ত্র আপনি একদিন দুদিন করলেন, ২-৪ সপ্তাহ করলেন কিংবা ২-৪ মাস করলেন, তার মধ্যেই যে আপনার বিরাট কিছু শক্তি জেগে যাবে এরকম ইস্যুস নয়। যে কোনো দীক্ষা মন্ত্র যারা দীক্ষিত তারা জানেন একমাত্র যে দীক্ষা মন্ত্রটাকেও দীর্ঘদিন ধরে চ্যান্টিং করে একটা ওয়ে আউটে আনতে লাগে। এই ঠিক সেম পদ্ধতি আপনি যে মন্ত্রটা পাঠ করছেন ঠিক সেম পদ্ধতি। তাহলে এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা ঘরে থেকে এত কিছু করব কি করে? ঠিক এই জায়গাতে কিন্তু জ্যোতিষবিদ্যার একটা প্রভাব রয়েছে যেটা প্রয়োগ করে আপনি সাময়িকভাবে ইনস্ট্যান্ট আপনার প্রবলেমটাকে আপনি রিলিফ করতে পারবেন। তার জন্য আপনাকে গ্রহ নক্ষত্রের উপর বশবর্তী হতে হবে, অর্থাৎ গ্রহ নক্ষত্রের উপর ডিপেন্ডেন্ট হতে হবে এবং শক্তি দেবীর উপরে ডিপেন্ডেন্ট হতে হবে। এবং এর সাথে সাথে কিন্তু ভৈরব কানেক্টেড। আমি 64 যোগিনী নিয়ে উল্লেখ করলাম কৌশিক অমাবস্যায় এবং অমাবস্যার আগে আমরা চতুর্দশী তিথি পেয়ে থাকি। দেন তখন কিন্তু বেসিক ভৈরব, মহাকাল ভৈরব কিংবা ভৈরবের আরাধনা হয়ে থাকে। এবার অষ্টাঙ্গ ভৈরব, অষ্টাঙ্গ ভৈরবের মধ্যে আমরা ৮টা ভৈরবকে মেনে থাকছি, মেন ৮টা ভৈরব মেনে থাকি, তাকে বলছি অষ্টাঙ্গ ভৈরব। ১০৮টা ভৈরবের অবস্থান দেখতে পাওয়া যায়। 64 যোগিনীর মধ্যেও এরকম ভাবে ডিভিশন রয়েছে। এই ডিভিশন গুলো ধরে কেউ কেউ কোনো ভৈরবের অধীনে কাজকর্ম করে থাকেন এবং সেক্ষেত্রে সেই জাতক কিংবা সেই সাধক কিংবা সাধিকা সিদ্ধি লাভ করে থাকেন। এটা খুব গুহ্য সাবজেক্ট। এটা নিয়েও আমরা আলোচনা করব, কেননা অনেকগুলো জিনিস কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে উঠে এসছে। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। আর এই ধরনের আরো অন্যান্য রকমের অনুষ্ঠানের জন্য আপনাকে কিন্তু অবশ্যই চোখ রাখতেই হবে চ্যানেল ভিশনের পর্দায়। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমরা এখানেই শেষ করছি, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।